মধ্যপ্রদেশ হবে, তাই তো? হ্যাঁ, দেখি মধ্যপ্রদেশে, দেখি নোট দেখি দাও, জিজ্ঞাসা করে দাও। আজকে মধ্যপ্রদেশ শুরু হবে, তাই তো? হ্যাঁ, আসাম বলে দিয়েছিলাম তো আগের দিন। মেঘালয়, আসাম আর মেঘালয় জিজ্ঞাসা করি। হ্যাঁ, সবাই নোট বন্ধ করে দাও, নোট সবাই বন্ধ করে দাও, নোট বন্ধ করে দিচ্ছ। বলো, ইস্ট ওয়েস্ট করিডোর কোথা থেকে কোথা পর্যন্ত গেছে? শিলচর থেকে পোরবন্দর। নর্থ সাউথ করিডোর সব থেকে লম্বা রাস্তা যাওয়া ট্রেন। ভারতের সব থেকে প্রাচীন তৈল শোধনাগার। অয়েল সিটি অফ আসাম, অয়েল সিটি অফ আসাম ডিগবয়। ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয় আসাম। সর্বাধিক চা উৎপন্ন হয় কোথায়? আসামে। কিন্তু ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত, জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিফিকেশন, হ্যাঁ সরি আইডেন্টিফিকেশন, জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন। অর্থাৎ জিওগ্রাফিক্যাল বলতে ভৌগোলিক ভাবে যে জায়গায় ওই জিনিসটা বিখ্যাত তার নাম হচ্ছে জিআই ট্যাগ দেওয়া হয়, তাই তো? যে প্রথম জিআই ট্যাগ ভারতে পেয়েছিল দার্জিলিং চা, প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত দার্জিলিং চা পেয়েছিল। বোঝা গেছে তো? এশিয়ার প্রথম অয়েল রিফাইনারি ডিগবয়, তাই তো? ভারতের স্কটল্যান্ড, ভারতের স্কটল্যান্ড মেঘালয়। শিলং উপত্যকার নামকরণ কে করেছিল? এসপি চ্যাটার্জি। ঠিক আছে, চলো আজকে পড়বো আমরা মধ্যপ্রদেশ পড়বো, মধ্যপ্রদেশ পড়বো, তাই তো? দেখো মধ্যপ্রদেশে কি বলেছে। মধ্যপ্রদেশের আগের নাম ছিল সেন্ট্রাল প্রভিন্সেস। এই কথা বলবো না, মধ্যপ্রদেশের আগের নাম কি ছিল? সেন্ট্রাল প্রভিন্সেস। আর সেন্ট্রাল প্রভিন্সেস, প্রভিন্সেস মানে প্রদেশ, সেন্ট্রাল মানে মধ্য, তাই তো? তাকে নাম করে দিয়েছে মধ্যপ্রদেশ বলে। ইংরেজরা যখন ছিল তখন নাম কি রেখেছিল? সেন্ট্রাল প্রভিন্সেস। আর এখন নাম কি হয়েছে? মধ্যপ্রদেশ। কোনো পার্থক্য আছে? মনে রাখতে হবে তো, মধ্যপ্রদেশের আগের নাম কি ছিল? মধ্যপ্রদেশের আগের নাম কি ছিল? সেন্ট্রাল প্রভিন্সেস, ইংলিশ টার্ম। বোঝা যাচ্ছে তো? এখানে বালি খুব সুন্দর পাওয়া যায়, এখানে মধ্যপ্রদেশে বালি খুব সুন্দর পাওয়া যায়। হ্যাঁ, ওই বালিতে বুর্জ খলিফার যখন বিল্ডিং তৈরি এখান থেকে বালি গেছিল। বুর্জ খলিফা যে তৈরি হয়েছে তার বিল্ডিং যে বালি মধ্যপ্রদেশ থেকে গেছিল। বালি খুব সুন্দর বালি পাওয়া যায় মধ্যপ্রদেশে। বোঝা গেছে তো? হ্যাঁ, মধ্যপ্রদেশের ম্যাপ দেখো, এরকম আছে সেন্ট্রাল প্রভিন্স। বোঝা গেছে তো? এরকম আছে কি মধ্যপ্রদেশ, মোটামুটি একটু বোঝো যে এরকম মধ্যপ্রদেশ আছে, তাই তো? একদম তো ম্যাপের মতো এক্সাক্ট হবে না। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, এই উপরে দেখো একদম ভিন্ড আর মোরেনা, উপরে দেখো একদম ভিন্ড আর মোরেনা, ভিন্ড আর মোরেনা পাওয়া গেছে। মধ্যপ্রদেশের একদম উপরে ভিন্ড, মোরেনা। ওই জায়গাগুলোকে, ওই জায়গাটাকে বলা হয়, ওইখানে একটা নদী গেছে চম্বল, রাজস্থানের পাশ দিয়ে নদী গেছে চম্বল নদী, পেয়েছে তো? কোন নদী? চম্বল। চম্বল নদী ওখানে যাওয়ার ফলে দেখো রাজস্থানের ওই জায়গাটা কেমন আছে জানো তো? বালি প্রচুর আছে। মাটি থাকলে মাটিকে হচ্ছে জল বয়ে নিয়ে যেতে দেরি লাগবে, কিন্তু বালি থাকা মানে কি, যেখানে মাটি ছিল আর বালি ছিল, মাটি বালি এরকম করে থাকতো, বালিকে হচ্ছে ধুয়ে নিয়ে চলে গেছে, মাটি রয়ে গেছে। বালিকে কি করেছে? ধুয়ে নিয়ে চলেছে, মাটি রয়েছে। এই জন্য কখনো উঁচু কখনো নিচু, উঁচু আবার কখনো কি হয়েছে? নিচু হয়ে গেছে। এইরকম জায়গাকে বলা হচ্ছে বিহর। এরকম জায়গাকে কি বলা হয়? বিহর। আর ভিন মুরেনা এই জায়গাটা, পুরো এই জায়গাটা মধ্যপ্রদেশের, উত্তরপ্রদেশের কিছু অংশ, রাজস্থানের কিছু অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ, এই জায়গাটাকে নিয়ে বলা হচ্ছে
এই জায়গাটাকে কি বলি আমরা? গোয়ালিয়র অঞ্চল বলা হতো। আগে কি বলা হতো? গোয়ালিয়র বলে বলা হতো। আর এই যে পুরো জায়গাটাকে, এটাকে বলা হতো চম্বল জায়গা, চম্বল উপত্যকা। কি বলতাম? চম্বল উপত্যকা। এটাকে কি বলতাম? চম্বল উপত্যকা। এই চম্বল উপত্যকায় একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে ফুলন দেবী। কে ছিল? ফুলন দেবী। তোমরা শুনেছো ফুলন দেবী, ব্র্যান্ডেড কুইন বলা হতো ফুলন দেবী, তাই তো? ফুলন দেবীর কেস কি হয়েছিল জানিস? ফুলন দেবীকে সমাজ এত পরিমাণে অত্যাচার করেছিল, সে লাস্টে সে কে ছিল? ডাকাত হয়ে গেছিল। হ্যাঁ, যত সব জায়গায়, ওই যে জায়গাটা দেখতে পাচ্ছিস, ওই জায়গাটা চম্বলের ডাকাতরা থাকে। চম্বল ডাকাত ওই জায়গায় থাকে। চম্বল ডাকু বলা হয় না? সিনেমা ফিনেমা দেখেছি চম্বল ডাকু সিনেমা? ওই চম্বল ডাকাতরা করে থাকে এই এরিয়াটাই থাকে পুরোটা। ফুলন দেবী ওইখানে ছিল। সমাজ এত পরিমাণে অত্যাচার করছে যে সে কি হয়ে গেছিল? ডাকাত হয়ে গেছিল। ডাকাত সব থেকে বোঝা আছে তো? হ্যাঁ, বোঝা আছে? ওখানে কি ছিল? চম্বল ডাকাতরা। আর ফুলন দেবী ওইখানে ছিল। সমাজ ফুলন দেবীকে কি করেছিল? ডাকাত তৈরি করে দিয়েছিল। যখন ফুলন দেবীকে পুলিশরা খুঁজতে পারছিল না, হ্যাঁ, জায়গা কি ছিল? বিহর। ফুলন দেবী বিহর মানে কি, 50 মিটার উঁচু, আবার 50 মিটার নাকি। ফুলন দেবী ওই জায়গায় বাইকতে যাবে না, ফোর হুইলার যাবে। পুলিশ নিয়ে গেছে গাড়ি ফোর হুইলার, হেঁটে হেঁটে চতুর্দিকে ঘুরছে। তোর নিচে 50 মিটার খাত থাকলো, তুই দেখতে পাবি বাবু? পাশেই লুকিয়ে ছিল ফুলন দেবী। ফুলন দেবী কোথায় লুকিয়ে ছিল? পাশেই লুকিয়ে ছিল। বোঝা যাচ্ছে না? যায়নি? ফুলন দেবী গেছে, পাশেই লুকিয়ে ছিল ওখান থেকে। এবারে ওই জায়গাটায় মেনলি এই তিনটে জায়গা, এখানে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই জায়গাটাই কেন ডাকাতদের উপদ্রব বেশি হয়? কোন জায়গায় বর্ডার এরিয়ায় যত করাপশন হয় বা যত কিছু দেখবি বর্ডার এরিয়ায়, তুই মিডিলে দেখবি করাপশন কম হয়। বর্ডার এরিয়া যত জায়গায় দেখতে হবে, রাজ্যের বর্ডার এরিয়া, সেখানে কি হয়? করাপশন বেশি হয়। কারণ কি জানিস কি? যখনই করাপশন হবে, যখনই করাপশন হবে, করাপশন করবে এক রাজ্যে, অন্য রাজ্যে পালিয়ে যাবে। এক রাজ্যে করাপশন করবে, অন্য রাজ্যে পালিয়ে যাবে। আর অন্য রাজ্যে যেতে গেলে পুলিশকে অন্য রাজ্যে যেতে গেলে পারমিশন লাগবে, ট্রানজিশন লাগবে, অ্যারেস্ট করে আনতে গেলে ট্রানজিশন লাগবে, বহু ঝামেলা আছে। চুপচাপ গেল, এই রাজ্যে দোষ করলো, অন্য রাজ্যে পালিয়ে গেল। বোঝা গেছে তো? যদি কোনোদিন তোদেরকে পুলিশ অ্যারেস্ট করতে আসে, চুপচাপ রাজ্য ছেড়ে পালিয়ে যাবে। রাজ্যে থাকতে তো হচ্ছে, তাহলে অন্য রাজ্যে চলে গেলে কি হবে? হ্যাঁ, তাহলে কদিন আগে, হ্যাঁ বল, পুলিশ কি আছে? পুলিশ কিছু করতে পারবে? তুই কি দোষ করে পালিয়ে যাবে, অন্য রাজ্যের পুলিশ তোকে ধরবে নি? শুধু একটা ট্রানজিশন লেটার নিবে যে আমরা আসছি, বাস, দেশ ছেড়ে পালিয়ে যাবি। সব থেকে ভালো দেশ ছেড়ে পালিয়ে। বোঝা গেছে না? জানি তো ফুলন দেবী ছিল। তবে একটা জিনিস ভালো ভালো করে ভাব, ফুলন দেবী নির্যাতনের কারণে এরকম তৈরি হয়ে গেছে। ফুলন দেবী কিসের জন্য হয়েছিল? নির্যাতনের কারণে এরকম তৈরি হয়েছিল। বোঝা আছে তো? সুন্দর কাঁচ যেদিন ভাঙবে, সেদিন সব থেকে ধারালো অস্ত্র তৈরি করবে। তুমি একজন কাউকে এতটা আঘাত করো না যে তোমার আঘাত পাওয়ার পরে সে নিজেকে এতটাই শক্ত করে দিয়েছে যে তোমার আঘাতটা আঘাত বলে মনে হবে। বোঝা যাচ্ছে তো? আর ফুলন দেবী যদি না এরকম হতো, ফুলন দেবীকে অত্যাচার যদি না করতো, তাহলে এরকম মহিলা হতো না। বোঝা যাচ্ছে তো? পুলিশকে মেরে ফেরে কি করছিল বাকিটা খবরে দেখেছি তো মোটামুটি। ফুলন দেবীর কাহিনী টুকটাক জানিস। বোঝা যাচ্ছে তো? ভিন্ডার মুড়ানে দেখা আছে, হ্যাঁ, ওর নিচে দেখো গোয়ালিয়র, ওর নিচে দেখো গোয়ালিয়র, দেখতে পেয়েছো? হ্যাঁ,
দেখা যাচ্ছে গোয়ালিয়র, ও জাস্ট নিচে দেখো, এরকম জায়গায় দেখো গোয়ালিয়র, গোয়ালিয়র পাওয়া গেছে। তানসেনের বাড়ি কোথায় ছিল? তানসেন, তানসেন কে ছিল? তানসেন কে ছিল? তানসেন কি করতো? হ্যাঁ, এই তানসেনের বাড়ি কোথায় ছিল? গোয়ালিয়র। তোদের দেখ, আমি ইউপি পড়ানোর সময় গোয়ালিয়র পড়ে দিয়েছিলাম। হুম, ইউপি পড়ানোর সময় গোয়ালিয়র বলে দিয়েছি, তা আবার এখানে মধ্যপ্রদেশে গোয়ালিয়র পড়াচ্ছে। কনফিউশন আছে তো? হ্যাঁ, ভালো করে। এই গোয়ালিয়র ছিল 1857 সালের আগে পর্যন্ত, বা ব্রিটিশ সাম্রাজ্যের সময় গোয়ালিয়র গোয়ালিয়র ছিল একটা কি রাজ্য। গোয়ালিয়র একটা কি ছিল? রাজ্য। গোয়ালিয়র কি ছিল? রাজ্য ছিল। এই গোয়ালিয়র রাজ্যের একজন রাজধানী ছিল ঝাঁসি। গোয়ালিয়র রাজ্যের রাজধানী কি ছিল? এখন ঝাঁসি পড়ে গেছে ইউপিতে, গোয়ালিয়র কোথায়? মধ্যপ্রদেশে। ঝাঁসিতে কি পড়ে গেছে? ঝাঁসি ইউপিতে পড়ে গেছে। আর গোয়ালিয়র কোথায় পড়ে গেছে? মধ্যপ্রদেশে পড়েছে। গোয়ালিয়র কোথায় পড়ে গেছে? মধ্যপ্রদেশে। আর ঝাঁসি ইউপিতে পড়ে গেছে। বোঝা গেছে তো? এই জন্য দুটো আলাদা আলাদা হয়েছে। ইউপি পড়ানোর সময় ঝাঁসি পড়েছিল, আর এই ঝাঁসিতেই বিবাহ করেছিল গোয়ালিয়র রাজধানী, গোয়ালিয়র রাজধানী ছিল ঝাঁসি। ঝাঁসিতে বিবাহ করেছিল কে? মনুবাই। ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তার আসল নাম কি ছিল? মণি মণিকর্ণিকা, তাই তো? বোঝা গেছে তো? ওকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, লক্ষ্মীবাই দিয়ে মনু, মনু নাম, বা মনুবাই বা মনুকর্ণিকা। বোঝা গেছে তো? হ্যাঁ, গোয়ালিয়র বোঝা গেছে। দেখ, মারাঠা সাম্রাজ্য যখন ছিল না, মারাঠা সাম্রাজ্যের টোটাল 5টা ভাগে ভাগ হয়েছিল। কতগুলো ভাগে ভাগ হয়েছিল? 5টা ভাগে টোটাল ভাগ হয়েছিল মারাঠা সাম্রাজ্য। কতগুলো ভাগে ভাগ হয়েছিল? 5টা ভাগে টোটাল ভাগ হয়েছিল। বোঝা গেছে তো? মারাঠা সাম্রাজ্য কতগুলো ভাগে ভাগ হয়েছিল? 5টা ভাগে। তো 5টা ভাগ আমরা যখন ইতিহাস পড়বো তখন বলবো 5টা ভাগ কি কি। বোঝা গেছে তো? 5টা ভাগ ইতিহাস যখন পড়বো তখন বলবো এটা ইতিহাসের ভাগ। এখন একটাই জানি যে গোয়ালিয়র ছিল মারাঠা সাম্রাজ্যের একটা ভাগ। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? কতগুলো ভাগ আছে? একটা ভাগ গোয়ালিয়র। ওই গোয়ালিয়রে দেখ, যখন ভারত স্বাধীন হয় না, গোয়ালিয়রে তখন ছিল গোয়ালিয়রের সিন্ধিয়া ফ্যামিলি। গোয়ালিয়রে কি? এই গোয়ালিয়রের সিন্ধিয়া ফ্যামিলি। কে ছিল? সিন্ধিয়া ফ্যামিলি। এখনো পর্যন্ত আছে তো সিন্ধিয়া ফ্যামিলি। আর এখন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মন্ত্রী তো। যখন ভারত স্বাধীন হয় না, তখন বলা হয়েছিল যে ভারত স্বাধীন স্বাধীন হচ্ছে, ভারতের ছোট ছোট যতগুলো রাজ্য আছে টোটাল 565টা ছিল ছোট ছোট প্রদেশ, তার থেকে 13টা পেয়ে গেছে কে? ভারতের সন্তান। আর পাকিস্তান পেয়ে গেছে তো। যত যত সন্তান যত খারাপ হোক, সন্তান তো করতে হবে, ত্যায্য হলেও পুত্র তো, ত্যায্য পুত্র, পিছনে পুত্র তো থাকবে। হুম, ভারতের জন্ম হয়নি, পাকিস্তানের জন্ম হয়নি। আমরা আবার দাদু হয়ে গেছি, দাদু হয়ে গেছি তো। হ্যাঁ, পাকিস্তানের সন্তান জন্মগ্রহণ করেছে বাংলাদেশ, আমরা তাহলে কি হবো? দাদু। পাকিস্তান তো এখন আবার ডেলিভারিতে আছে, পাকিস্তানে ডেলিভারি হবে, 4টা বাচ্চা হবে একসঙ্গে। বালুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব, কাশ্মীর। যে কাশ্মীর থেকে দখল, আরেকটা তো সিন্ধ, পাঞ্জাব, বালুচিস্তান, সরি, আর কাশ্মীর হচ্ছে খাইবার পাখতুন। আর আমাদের তো প্রিয়, ওরা যেটা ওরা খেতে পায়নি, ওদের থেকেও নেই। যে যদি সাঁতার
ঠিক আছে তো? ক্লিয়ার ছিল ভারতকে পাঁচশো সেগুলো আমাদের যারা দাদু হায়দ্রাবাদ উত্তালিয়ে পালিয়ে গেছে। সবগুলা গোয়ালিয়র দেখতে হয়েছে তাহলে বোঝা যাচ্ছে তো গোয়া ক্যাম্প রয়েছে ওর ওয়েল রিফাইনারি শোধনাগার বিনা ওর জাস্ট আছে তো গোয়ালিয়র মথুরায় কি রয়েছে প্রবলেম চলছে সেরকম বিনা কি রয়েছে পেট্রোলিয়াম শোধনাগার বোঝা যাচ্ছে তো হ্যাঁ এই জায়গাটা বোঝা যাচ্ছে তো ভিন ভিন মুরেনা গোয়ালিয়র বিনা এদিকে পড়াবো না এদিকে পড়াবো এদিকে আচ্ছা এদিকেই পড়াবো তোরা তোরা যাই বল আমি ভেবে রেখেছিলাম কোন দিকে পড়াবো তোরা যেদিকেই বলতে পারছিস কোনো অসুবিধা নেই এদিকে চলে এসছো চলে এসছো হ্যাঁ চলে এসছো বিনা ওর একটু নিচে দেখো এরকম জায়গা দেখো তিনটে জায়গা একসঙ্গে পাবে রায়সেনা বুঝছো হাতি রায়সেন হাতি বিদিশা পাশাপাশি দেখো হ্যাঁ রায়সেন হাতি বিদিশা পরপর পাশাপাশি দেখো রায়সেন হাতি বিদিশা রায়সেন হাতি বিদিশা পাওয়া গেছে তো হ্যাঁ রায়সেন হাতি আর কি বিদিশা পেয়ে গেছো রায়সেন হাতি বিদিশা বিদিশা দেখো বিদিশা দেখছো পুষ্যমিত্র সিংহের রাজধানী কোথায় ছিল পুষ্যমিত্র সিংহের রাজধানী পুষ্যমিত্র সিংহের রাজধানী বিদিশা পুষ্যমিত্র সিংহের রাজধানীর সময় পুষ্যমিত্রের কাছে একজন বিদেশি বিদেশি আসছিল তাই তো বিদেশি রাজা একজন আসছিল তার নাম হচ্ছে হলিওডোটাস তার নাম কি হলিওডোটাস কে এসেছিল হলিওডোটাস এটা কি বিদিশা হ্যাঁ কে এসেছিল হলিওডোটাস এসেছিল এই হলিওডোটাস আসছিল দেখো মহাজনপদ চলছিল মগধ মহাজনপদ সেখানে কে কে ছিল হরজঙ্গ বংশ তারপরে
শিশুনাথ, নন্দ, মৌর্য। মৌর্য বংশের মানুষ কি ছিল? বৌদ্ধ ধর্মের ছিল। হলিউডে তো যাচ্ছিল তখন ভাবছে মৌর্য সাম্রাজ্য চলছে। কোন ধর্ম গ্রহণ করতে আসছিল? বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে আসছিল। বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে আসছে, এসে দেখে পুষ্যমিত্র শুনল। রাজধানী কোথায় ছিল? বিদিশা। বিদিশায় এসেছিল কোন ধর্ম গ্রহণ করতে? বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে। বেচারাকে ভাগবত পাঠ পড়িয়ে দিচ্ছে। ভাগবত ধর্ম হিন্দু ধর্মের ভাগবত ধর্ম বলা হয়, তাই তো? হ্যাঁ, হিন্দু ধর্ম কি হচ্ছে? ভাগবত ধর্ম বলা হয়। ভাগবত ধর্ম দীক্ষা দিয়ে দিচ্ছে এবং এই ভাগবত ধর্মে বিষ্ণু ভগবানের পূজা করা হয়। বিষ্ণু ভগবানের পূজা করা হয়। বিষ্ণু ভগবানের বাহন কে? গরু। হ্যাঁ, সে লিখে গিয়েছিল এখানে গরুড় ধ্বজ অভিলেখ। একটা অভিলেখ লিখে গেছিল, গরুড় ধ্বজ অভিলেখ। এতেই বলা ছিল আসছিলাম আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে, পুষ্যমিত্র সঙ্গে ধরে বেঁধে আমাকে ভাগবত ধর্ম গ্রহণ করে দিয়েছে। বোঝা আছে তো? হ্যাঁ, তাহলে বিদিশা বোঝা আছে? বিদিশাতে কার রাজধানী ছিল? পুষ্যমিত্র সিংহের রাজধানী বিদিশা ছিল। বিদেশ থেকে কে এসেছিল? হেলিওডোটাস। বিদেশ থেকে কে এসেছিল? হেলিওডোটাস ছিল। বিদেশ থেকে কে এসেছিল? হেলিওডোটাস ছিল। তারপর দেখো স্তূপ। তারপর দেখো সাঁচি স্তূপ। সাঁচি আছে তো? সাঁচি স্তূপ। সাঁচিতে অবস্থিত কি? সাঁচি স্তূপ। সাঁচিতে অবস্থিত কি? সাঁচি স্তূপ, তাই তো? অশোকের সব থেকে বড় স্তূপের নাম কি? অশোকের সব থেকে বড় স্তূপ তৈরি করেছিল কি স্তূপ? সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ কেমন জানেন তো? গম্বুজ টাইপের। গম্বুজ টাইপের সাঁচি স্তূপ। দেখ এরকম এরকমের মাথায় একটা কি লাগানো থাকে না? দেখ আমি একদম প্রপার বলতে পারছি না, স্তূপ এরকম টাইপের হয়। ঠিক আছে, বোঝা আছে তো? সাঁচি স্তূপ কিসের নির্দেশ দেয়? হ্যাঁ, বৌদ্ধ ধর্মের জন্য স্তূপ বানিয়েছিল। অশোকের সব থেকে বড় স্তূপ সাঁচি স্তূপ, তাই তো? এখন ওই টাকায় ফাঁকায় এসছে না সাঁচি স্তূপ? কত টাকার নোটে আছে? 50 টাকার নোটে। 50 টাকার নোটে কিসের স্তূপ আছে? সাঁচি স্তূপ। বোঝা আছে তো? 50 টাকার নোটে তো কত টাকার নোটে সাঁচি স্তূপ আছে? টাকা বার কর। দুশো টাকায় সাঁচি স্তূপ। 200 টাকায় কত টাকা আছে? 200 টাকার নোটে কি আছে? সাঁচি স্তূপ আছে। বোঝা আছে তো? 200 টাকার নোটে কি আছে? সাঁচি স্তূপ। ক্লিয়ার হয়েছে তো? 200 টাকার নোটে কোন স্তূপ আছে? একদম ক্লিয়ার। হ্যাঁ, কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে কি? এগাবো? হ্যাঁ, ওখানে দেখে নিয়েছিস তো 3টে জায়গা। আগে রায়সেন আছে, একদম নিচেরটা রায়সেন, তাই তো? রায়সেনে ভারতের প্রথম গুহা চিত্র পাওয়া গেছিল ভীমবেটকা। ভারতের প্রথম গুহা চিত্র কি? ভীমবেটকা। ভীমবেটকা কোথায়? রায়সেন। ভীমবেটকা গুহা চিত্র, ভীমবেটকা গুহা চিত্র মধ্যপ্রদেশের রায়সেন। এখানে মানুষ হচ্ছে চিত্র আঁকা শুরু করেছিল। কি আঁকা শুরু করেছিল? ছবি আঁকা শুরু করেছিল। যদিও ছবিগুলো স্পষ্ট নয়, তবু ছবি আঁকা শুরু করেছিল। কেমন করে ছবি আঁকতে জানো কি? একটা হাতি ছিল, একজন মানুষ যে শিকার করছে, তীর দিয়ে যে শিকার করছে, তার চিত্র আঁকা আছে। এর দ্বারা বোঝা গেছে কি জানিস তুই? যে তখনকার দিনে মানুষ শিকার করতে জানত, আর মানুষের উদ্দেশ্য তখনকার দিনের সঙ্গে ছিল শিকারী উদ্দেশ্য। আর শিকার করতো পুরুষ সমাজ। শিকার করতো কে? পুরুষ সমাজ। শিকার কে করতো? পুরুষ সমাজ। বোঝা আছে তো? শিকার কে করতো? পুরুষ সমাজ শিকার করতো। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার হয়েছে তো? শিকার কে করতো? পুরুষ সমাজ। একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? হ্যাঁ, তা ভীমবেটকাতে কিসের চিত্র পাওয়া গেছিল? ভারতের প্রথম গুহা চিত্র পাওয়া যায় কোথায়? রায়সেনে ভীমবেটকা গুহা চিত্র। রায়সেনে কি? ভীমবেটকা গুহা চিত্র। ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার? হ্যাঁ, দেখ ভারতের
প্রথম মানুষের পালন এশিয়াতে হয়নি, প্রথম মানুষ পালন কোথায়? আফ্রিকাতে। কিন্তু সভ্য মানুষের পালন, প্রথম মানুষ সভ্য মানুষ, এগুলোই তো সভ্য মানুষের পরিচয়, যে শিকার ফিকার করতো, তখন থেকে বোঝা গেছিল যে মানুষ শিকার। আর এখনো পর্যন্ত সেই সময় থেকে টেন্ডেন্সি মানুষের মধ্যে চলে আসছে, পুরুষ সমাজ মানেই কি করবে? খাওয়ার জোগাড় করবে। শিকার করতো খাওয়ার জোগাড়ের জন্য, তখন থেকেই এখনো পর্যন্ত চলছে পুরুষ মানেই খাওয়ার জোগাড় করবে। আজ পর্যন্ত মানুষের মধ্যে টেন্ডেন্সি দেখবে। সমাজে তুমি কি করলো না করলো, তোমার মনের মধ্যে কি আছে না আছে জানো, তুমি কত টাকা ইনকাম করো, বাস। কেউ দেখতে আসবে না তুমি কি করছো, তুমি কতক্ষণ কি করছো, তোমার কি কন্ডিশন রয়েছে, তুমি কোন কন্ডিশনে আছো, এগুলো তোমার কেউ দেখতে যাবে না। তুমি ছেলে, তুমি কি ছেলে, কেউ দেখতে যাবে না কিছু। তোমার একটাই জিনিস হবে, তুমি কত ইনকাম করো, লাস্ট কথা তোমার ইনকাম কত, এটাই তোমাকে বলতে হবে। ছেলে হয়ে যদি না ইনকাম করতে পারো, তাহলে সে ছেলে হওয়াই, তুমি কত রাত্রি জেগে করেছো, কত কি করে করেছো, তুমি সারা রাত্রি জেগে পড়াশোনা করো, যেদিন তুমি সফল হবে নি, সেদিন তোমাকে মানুষ আঙুল তুলে দিবে, বলবে কি যে পড়াশোনা করতে নি, রাত জেগে জেগে কি করতে কে জানে, পড়াশোনা করলে চাকরি পেতে না। তোমার সফলতা কখনোই, সফলতা যদি তুমি সফল হও, তাহলেই তোমার পরিশ্রমের দাম থাকবে, আদারওয়াইজ পরিশ্রমের দাম থাকবে না। তার জন্য সবসময় একটা জিনিস ভালো করে ভাববে, পরিশ্রম করো চুপি সারে, রেজাল্ট যেন আওয়াজ তুলে। বোঝা যাচ্ছে তো? পরিশ্রম একদম চুপচাপ ভাবে করো। পরিশ্রম করছো, কি পরিশ্রম হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না, তো কি কত পরিশ্রম করছো কিচ্ছু বলার দরকার নেই, চুপচাপ পরিশ্রম করো। রেজাল্ট যেন এমন রেজাল্ট আছে যেন সবাই চমকে যায়, তোমার রেজাল্ট সবার মধ্যে যেন একটা হয়ে যায়, কি করে হলো, এ তো কিছুই করতো না, কিন্তু কখন করতে তুমি জানেন, সে যেন না জানে। বোঝা আছে তো? বোঝা আছে? হ্যাঁ, ওর পাশেই দেখো তিনটে জায়গায় একদম পাশাপাশি রয়েছে তো, তাহলে কি কি? রায়সেন, হাতি, বিদিশা, এই জায়গাটা পেয়েছো। আর এরই পাশে দেখো এখানে রয়েছে ভোপাল, ওরই পাশে দেখো ভোপাল, ভোপাল পেয়েছো? হ্যাঁ, মধ্যপ্রদেশের রাজধানী কি? মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল পেয়েছো তো? শোনো, ভোপালে একটা কারখানা বসছিল, ভোপালে একটা কারখানা বসছিল, ইউনিয়ন কার্বাইডের কারখানা। কার কারখানা? ইউনিয়ন কার্বাইডের কারখানা। ইউনিয়ন কার্বাইডের কারখানা হচ্ছে, সেখানে ফার্টিলাইজার তৈরি হয়, অর্থাৎ কীটনাশক। এই বিষ দেশ না জমিতে, কীটনাশক তৈরি হতো। নাম কি? ইউনিয়ন কার্বাইড। কিসের কোম্পানি বুঝছিল? ইউনিয়ন কার্বাইডের কোম্পানি বুঝছিল। ওর জন্য এক প্রকার গ্যাসের প্রয়োজন হয়, তার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানেট, বোঝা আছে তো? কোন গ্যাসের প্রয়োজন হয়? মিথাইল আইসোসায়ানেট। ওই মিথাইল আইসোসায়ানেটের পাইপ লাইন গেছিল। আর ওই মিথাইল আইসোসায়ানেট কে করে জানিস তো? জলে বিক্রিয়া হলেই বাস করে যায়। জলে যেন না লাগে, কিসে না লাগে? জলে না লাগে। ওখানে কি করছিলেন, নিচ দিয়ে গেছে মিথাইল আইসোসায়ানেটের পাইপ, তার উপরে জলের পাইপ লাইন লাগিয়ে দিচ্ছে। তার উপরে কি করেছে? জলের পাইপ লাইন লাগিয়ে দিচ্ছে। নিচ দিয়ে কি আছে? জলের পাইপ লাইন বারবার মেসেজ করে করে বা বারবার জানিয়েও হয়নি যে হচ্ছে জলের পাইপ লাইন খারাপ আছে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে, তাই তো? জলের পাইপ লাইন হালকা কিছু হয়ে গেছিল অসুবিধা, জল মিথাইল আইসোসায়ানেটের পাইপ লাইনে পড়ে গেছে। বাস, তিনটা ট্যাঙ্ক ছিল, পুরো একটা ট্যাঙ্ক বাস্ট হয়ে গেছে। আর মিথাইল আইসোসায়ানেট বাস্ট হয়ে যাওয়া মানে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। কিসে কষ্ট হয়? শ্বাস প্রশ্বাসে প্রচুর কষ্ট হয়, মানুষ মারা যায়। এরকম বলেছিল সরকারি যে দেওয়া ছিল, ডেটা দেওয়া হয়েছিল, তাতে বলা ছিল 3 থেকে 4 হাজার মানুষ মারা যায়। সরকারি ডেটা 3-4 হাজার মানে বুঝতে পারছি বাকিটা কি হয়েছে। তো যে ট্রেন অ্যাক্সিডেন্ট যখন হয় না, ট্রেন অ্যাক্সিডেন্ট হলে কি হয়? সরকার শুধুমাত্র মৃত বলে ঘোষণা করে তাদেরকেই, যারা হচ্ছে এসি আর যারা হচ্ছে টিকিট কেটে গেছে, তাই তো? যারা টিকিট কাটছে, রিজার্ভেশন টিকিট কাটছে, আর যারা এসির টিকিট কাটছে, ওদেরই ডেটা দেয় সরকার। তৎকালের ডিব্বা, তারপর তোর হচ্ছে জেনারেল ডিব্বার কোনো খবর পাস, ওখানে কত পিসা হয়ে গেছে। সেম জিনিস সরকারের,
সরকার সরকার দেখবি যাদের যাদের তো সরকার তাদেরই ডেটা দেয় যারা পরবর্তীকালে সমস্যা করতে পারে। সাধারণ মানুষের সরকার কখনোই ডেটা দেয়নি, বোঝা যাচ্ছে তো। সাধারণ মানুষের কি করেনি, কোনো ডেটাই দেওয়া হয়। জেনারেল ডিব্বার ডেটা, তো জেনারেল ডিব্বার টিকিট কি পাঁশকুড়া থেকে পড়তে আসো সেন্টারে, তাই তো। পাঁশকুড়া থেকে হাওড়া যাবি, তাড়াতাড়ি যেতে হবে, এক্সপ্রেসে উঠে গেছি, 25 টাকা না 30 টাকা অমনি নর্মাল টিকিট, তাই তো। কেটে উঠে গেল, সে পাড়ে গিয়ে নেমে গেল, তার মাঝখানে কোনো অঘটন ঘটে গেলে তোর কোনো খবর থাকবে না, তোর নাম থাকে না কিছু থাকে। তুই কজন সিটে বুঝছু, কত টাকা, বাস, টাইম কত, কত ঘন্টার মধ্যে পৌঁছাবি, রিটার্ন আছে না নেই, বাস এইটুকু। আর ডেট থাকে, কোন টাইমে টিকিটটা কাটছি এটা থাকে, আর কিছু থাকে জেনারেল টিকিট। তোর হিসাব পাবে কোথা থেকে? সরকারকেও তো তোর হিসাব দরকার, পাবে কোথা থেকে সরকারের? বোঝা আছে তো। হ্যাঁ, তো এরকম মিথাইল আইসোসায়ানেট বাস্ট করে কি হয়েছিল, বহু মানুষ মারা গেছে, প্রায় 3-4 হাজার বলা হয়েছে। 3টে ট্যাঙ্ক ছিল, একটা ট্যাঙ্ক বাস্ট করে গেছে, আর 2টা আছে, ওই 2টার তো গ্যাস ভর্তি আছে, ওকে তো শেষ করতে হবে। আর শেষ করলে তো তবে তো কি হবে, 1 সপ্তাহ পর চালু করেছে। ভোপালে যা মানুষ ছিল সব ভয়ে ভাগ, সবাই ভয়ে কি করছে, ভোপাল ছেড়ে পালিয়ে গেছে। ভোপাল গ্যাস দুর্ঘটনা, এই ঘটনাটা ঘটেছিল রাত 2টোর সময়, 3রা ডিসেম্বর। বাঙালির দেখবি রাত 2টো মানে বাঙালির আগের দিন। এক্সাক্ট ডেট কত, 4, এক্সাক্ট ডেট করবে 4, 3রা ডিসেম্বর রাত 2টো, মানে কি 4 তারিখ। অরিজিনাল ডেট কত, 4 তারিখ, কিন্তু বাঙালি মানে আমরা ভোর 6টা না হলে পরের দিন হয়নি, ভোর 6টা না হলে কি পরের দিন হয়নি। হ্যাঁ, সূর্য উঠবে দেখবে, আচ্ছা এটা কালকে ছিল বুধবার, আজকে বৃহস্পতিবার হয়ে যাচ্ছে। অরিজিনালি 12টা, রাত 12টার পরে কি পরের দিন হয়ে যায়। তার মানে কি অরিজিনাল ডেট কত, 4, আর বাঙালির ডেট কত, 3। 3-4 দুটোই লিখে দিয়েছি, 3-4 দুটোই লিখে দিয়েছি, ঠিক আছে। 3রা ও 4টা ডিসেম্বর 1984 সাল, কত সালে, 1984 সালে। 3রা 4টা ডিসেম্বর 1984 সালে, বোঝা গেছে তো। 3রা আর 4টা ডিসেম্বর 1984 সালে ভোপাল গ্যাস ট্র্যাজেডি বা ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, বোঝা গেছে তো। সেই সময় সিইও ছিল, সিইও বলতে জানিস তো, ইও মানে হচ্ছে এক্সিকিউটিভ অফিসার, ব্রাঞ্চে যেগুলো থাকে সেগুলো ইও থাকে, এক্সিকিউটিভ অফিসার। ওই সমস্ত ব্রাঞ্চের হেডে থাকে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ যত এক্সিকিউটিভ অফিসার আছে তাদের প্রধানকে চিফ এক্সিকিউটিভ অফিসার, বোঝা যাচ্ছে তো। সিইও ছিল রিচার্ড এন্ডারসন, কে ছিল, রিচার্ড এন্ডারসন। 1984 সালে হয়েছিল, বোঝা যাচ্ছে তো। রিচার্ড এন্ডারসন যখন ভারতে এসেছিল তখন অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। সেই সময় কিছু রাজনৈতিক পলিটিক্যাল লিডারের মদতে ভারত ছেড়ে যা গেছে আর আসেনি। 2014 সালে আমেরিকায় মারা গেছে। তার ওই ভোপাল দুর্ঘটনার, গ্যাস দুর্ঘটনার এখনো পর্যন্ত কেস চলছে, এখনো পর্যন্ত কেস চলছে। মারা গেছে কত সালে, এখন সুপ্রিম কোর্টে কেস চলছে যে কত টাকা দেওয়া হবে। বলছে যা ক্ষতিপূরণ বলে দেওয়া হয়েছে সেটাই দেওয়া হবে, এর বাইরে আর এর বেশি আর দেওয়া হবে না। তখনকার টাকা এখনকার টাকার মধ্যে ভ্যালুর মধ্যে পার্থক্য আছে তো, ভ্যালু। তখনকার টাকা দিয়ে যে টাকা দিয়ে বলছে ওই টাকায় দেওয়া হবে। এবারে আর কিসের কেস হচ্ছে যে ওই জায়গায় যে গ্যাসগুলো আর মজুদ রয়েছে সেগুলোকে কি করে নির্মূল করা যায় তার জন্য কোর্টে কেস চলছে, এখনো পর্যন্ত কোর্টে ওর কি চলছে, কেস চলছে। তো ভোপাল গ্যাস দুর্ঘটনা বোঝা আছে তো। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসের ইয়ে হয়েছিল, বাস্ট হয়েছিল, হ্যাঁ কোথায়? তার মানে অল্প পরিমাণ, একটু কিছুই নয় তো, অসচেতনতার বসে হয়েছে। আর মানুষ অসচেতন জেনে শুনেই হয়েছিল। ওই পাইপলাইনটা যদি নিচ দিয়ে জলের পাইপলাইন উপর দিয়ে না নিয়ে যেত তাহলে কোনো কিছুই সমস্যা হতো না। অন্য দিক দিয়ে নিয়ে গেলে কোনো অসুবিধা হতো, কোনো অসুবিধা হতো না। কিন্তু কি করেছে, ওরই উপর দিক দিয়ে। এরকম আরো ঘটনা ঘটেছিল, চেরনোবিল বলে জায়গা ছিল। কোন জায়গায়, চেরনোবিল, ইউক্রেনে, এখন বর্তমান ইউক্রেন, আগে ছিল রাশিয়া। 1991 সালে আগে পর্যন্ত রাশিয়া ছিল, এখন হয়ে গেছে কি ইউক্রেন। চেরনোবিল ঘটনা, ইউক্রেনে চেরনোবিল, চেরনোবিলে পারমাণবিক
পারমাণবিক বিদ্যুৎ চালিত আগুন ধরে গেছিল, বাস্ট হয়ে গেছিল। তাতে কি হয়েছিল জানিস তো? তাতে কিছুই হয়নি। তোর একটা যখন গাড়ি চালাস, বাইক চালাচ্ছিল, বাইক চালালে কি করিস? বাইককে প্রথমে এক্সিলারেটর করিস, তাই তো? এক্সিলারেটর কে ইঞ্জিনকে হিট করিস না, একদম চাবি দিলে চলে গেল, তাহলে কোনদিন বাইক বাস্ট হয়ে যাবে। শীতকালে বাইক জমে বসে আছে, ইঞ্জিন বসে আছে, গাড়িকে যদি এক্সিলারেটর দিয়ে 5-10 মিনিট ছেড়ে দিতে হয় যাতে ইঞ্জিন হিট হয়, তারপরে যাবে। আমি গাড়ি চালানো এক্সপার্ট বলে মুড়ে দিয়ে একদম মুড়ে দিল, যা মাটি আর থাকতে হচ্ছে পৃথিবীতে উপরে চলে যাবে, তাই তো? ভোল্টেজ কম, ভোল্টেজ কম থাকলে তুই কোনো মেশিন চালাতে পারবি? মেশিন তো খারাপ হবে, তার মানে জোরপূর্বক তোকে টানা হচ্ছে। তোর যদি ঘুম পায়, ভোল্টেজ কমে গেছে, তোর ঘুমানো যায় দরকার, তুই কোনো চোখ খুলে বড় বড় করে পড়বো, তুই দেখে রেখে পড়বি, জীবনে পড়তে পারে পড়া কিছু মাথা ঢুকবে, আর 2 দিন পরে চোখ খারাপ হয়ে যাবে তোর। তো ঘুম পেলে রিল্যাক্সে ঘুমা, কোনো অসুবিধা নেই। দিন 24 ঘন্টা, 24 ঘন্টার দিন তুমি মোবাইল ছেড়ে দাও, 24 ঘন্টাকে এত বড় দিন মনে হবে যেটা সীমার বাইরে। 10-15 মিনিট মোবাইল ছেড়ে থাকো, দেখবে 10-15 মিনিট কতটা বড় টাইম লাগে। মোবাইলে গুঁজে থাকলে 24 ঘন্টা কম পড়ে যাবে। 24 ঘন্টা একদিন, যারা মোবাইলে একদম এডিক্টেড হয়ে গেছো, তারা একদিন মোবাইলকে বিনা টাচ করে একদিন শুধু পড়াশোনা করে দেখবে, কত কিছু জিনিস পড়ে নেবে, তারপরে মন কতটা হালকা হয়ে দেখবে। যেদিন তুমি ভালো করে পড়াশোনা করো না, সেদিন তোর মাইন্ড এমনি ফ্রেশ হয়ে যায়, এমনি ফ্রেশ হয়ে যাবে। আর মোবাইল ছেড়ে থাকি, একদিন শুধু মোবাইল ছেড়ে, তারপরে যদি না হয় আমাকে এসে বলবে, আমি তারপরের দিন থেকে এই কথা বলা বন্ধ করে দেবো। বোঝা যাচ্ছে তো? একদিন মোবাইল ছেড়ে কিচ্ছু হবে না। মোবাইল ছেড়ে থাকবো, মাথা খারাপ নাকি আপনার? হ্যাঁ, মোবাইলে কত মেসেজ আসবে, মোবাইলে, তার কোনো ঠিক আছে? বোঝা যাচ্ছে না? জানি, বোঝা যাচ্ছে তো? ওই যে দেখো, তার মানে যে কোনো জিনিসের একটা লংজিভিটি আছে, যে কোনো জিনিসের একটা পাওয়ার বুস্ট করতে হয়, সেই পাওয়ারটা পর্যন্ত আসতে হয়। আমি ইঞ্জিনিয়ার, আমি কি ইঞ্জিনিয়ার হয়েছি আমি, আমাকে ভোল্টেজ কম, মারছে পুরো ভোল্টেজ দিতে বাস্ট করে গেছে, পুরো বাস্ট করে গেছে ভোল্টেজ। বোঝা যাচ্ছে তো? সেরকম তোরাও দেখবি মাঝে মাঝে, অনেককে দেখবি গাড়ি চালো না, আমার কাছে কোনো ব্যাপার নাকি, মেরে দিয়ে ছুটে চলে গেল। যেদিন যাবে সেদিন আত্মীয় কাঁদা ছাড়া আর কিছু থাকবে না। শুধু কাঁদবে কারা? আত্মীয়রাই, আর কেউ কাঁদবে না। আত্মীয় বলতে রিলেটিভ, তোর সঙ্গে যে রিলেশন আছে যা, সে ছাড়া আর কেউ কাঁদবে না। আর কি হবে? কিছু হবে না। যার যাবে তার বাড়ির লোক অনেকে ডেকে খাওয়াবে, তোর ফটো একটা দেওয়া থাকবে, মালা পরে রাখবে, হয় আলু দেওয়া থাকবে নিচে, অথবা মিষ্টি। আলুটা তাও আর ভালো আলু দেয়নি, পচা দেয়, তাতে 2টা ধূপ গুঁজা থাকবে, বাস একটা চেয়ারের উপর তোকে বস করে রেখে দিবে। নর্মাল সব সময় বাইক চালালে আগে এক্সিলেটর দিয়ে ইঞ্জিন গরম করো, তারপরে যাও। প্রত্যেক জিনিসের তো একটা সিস্টেম রয়েছে। তোকে যদি বলা হয় তোর ক্যাপাসিটি 1 ঘন্টা দৌড়ানো, মেরে 4 ঘন্টা দৌড়ায়, কি অবস্থা বুঝতে পারছি তো? ক্লিয়ার হয়েছে তো? ভোপাল গ্যাস ট্র্যাজেডি ক্লিয়ার হয়েছে? কবে হয়েছিল? 1984, 3রা ডিসেম্বর, 4ঠা ডিসেম্বর, 3রা ডিসেম্বর, 4ঠা ডিসেম্বর। বোঝা যাচ্ছে তো? রাত 2টোর সময়। মালিক কে ছিল? হ্যাঁ, এন্ডারসন, রিচার্ড এন্ডারসন। মালিক রিচার্ড এন্ডারসন। কারখানার নাম ইউনিয়ন কার্বাইড। কারখানার নাম বোঝা আছে তো? কারখানার নাম কি? ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইউনিয়ন
কার্বাইড। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, গ্যাসের নাম মিথাইল আইসোসায়ানেট। নাইডও নয়, নাইটও নয়, নেট। এটা প্রচুর ভুল হয়। অপশন তিনটে থাকবে, মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইট, মিথাইল আইসোসায়ানেট। তাহলে আনসার কি হবে? মিথাইল আইসোসায়ানেট। ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, একদম ক্লিয়ার। ভোপাল বোঝা গেছে তো? ভোপাল থেকে সোজা চলে যাবে, চলে যাবে উজ্জয়ন। এখানে দেখো উজ্জয়ন, ভোপাল থেকে চলে আসো, উজ্জয়ন চলে গেছো, ভোপাল থেকে উজ্জয়নে চলে গেছো তো? হ্যাঁ, মহাকাল নগরী ভগবান শিবের নগর বলা হয়, তাই তো? আধ্যাত্মিক জায়গা। তোরা চাকরি বাকরি পেয়ে যা, দিয়ে ওখানে মহাকাল নগরীতে ঘুরতে ঘুরতে যাবি, যার যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা হবে। হ্যাঁ হ্যাঁ, ঘুরতে চলে যাবি। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে না? হয়নি? মহাকাল নগরী খুব সুন্দর। দেখো ওর পাশ দিয়ে একটা নদী গেছে, নদীর নাম কি বলো? শিপ্রা নদী গেছে। দেখো শিপ্রা, কোন নদী গেছে? শিপ্রা নদী। দেখো শিপ্রা পেয়েছে তো? হ্যাঁ, শিপ্রা পাওয়া গেছে। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত? ক্লিয়ার হয়েছে? উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত? শিপ্রা নদীর তীরে। মহাকাল নগরী, মহাকাল নগরী। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? এগাবো? হ্যাঁ, ওই সোজা একদম নিচে নেমে যাও, দেখো ইন্দোর। সোজা একদম নিচে নেমে যাও, দেখো ইন্দোর। সোজা নিচে নেমে গেছো, ইন্দোর পেয়েছো? এরকম জায়গা দেখো ইন্দোর। ইন্দোর পেয়েছো তো? হ্যাঁ, ভারতের সব থেকে স্বচ্ছ শহর, ভারতের সব থেকে স্বচ্ছ শহর, সব থেকে দুর্গন্ধতম ঘর, পাঁশকুড়া। মফস্বল, পাঁশকুড়া কি মফস্বল? শহর ও গ্রামের মাঝখানে যেটা থাকে তাকে বলা হয় মফস্বল, তাই তো? মফস্বল সেই সব জায়গাকে বলা হয় যার যার 5 কিলোমিটার দূর পর্যন্ত, 5 কিলোমিটারের মধ্যে গ্রাম পেয়ে যাবে। এর 5 কিলোমিটার রাউন্ডে দেখো গ্রাম আছে, তাকে বলে মফস্বল। শহর, যার শহর পেরালে মফস্বল এরিয়া পাবে, মফস্বল পেরালে গ্রাম পেয়ে যাবে। এটা পেরিয়ে যাও, গ্রাম পেয়ে যাবে। বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে এটা কি ইন্দোর সব থেকে কি ভারতের সব থেকে স্বচ্ছ শহর? ইন্দোর। ইন্দোরে আইআইএম আছে, ইন্দোর আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের জন্য পড়লে আইআইএম, টেকনোলজির জন্য পড়লে আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর এদের দুজনকে কন্ট্রোল করলে ইউপিএসসি আর্টসে। আর্টসে বললে সবে হয়, মানে বলা হয় আর্টসে ইউপিএসসি। আর এদেরকে সবাইকে কন্ট্রোল করে নেতা, আর নেতাকে কন্ট্রোল করে সাধু। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না? একদম ক্লিয়ার তো? ইন্দোর পেয়ে গেছো? ইন্দোরের জাস্ট নিচে দেখো, ইন্দোরের জাস্ট নিচে দেখো, দেখো হচ্ছে মহু ক্যাম্প, মহু ক্যাম্প, তাই তো? ইন্দোরের জাস্ট নিচে দেখো মহু ক্যাম্প লেখা রয়েছে, তোমাদের MHOW লেখা রয়েছে, মহু ক্যাম্প। বোঝা যাচ্ছে তো? মহু ক্যাম্প লেখা রয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার হচ্ছে, এটা হচ্ছে বেস ক্যাম্প, আর্মি বেস ক্যাম্প। এটা মহু ক্যাম্প হচ্ছে আর্মি বেস ক্যাম্প। এখানে আর্টিলারি আর শেখানো হয়, আর্টিলারি আর তোপ মারা শেখানো হয়, ট্রেনিং দেওয়া হয় কিভাবে আর্টিলারি চালাতে হয়, তোপ চালাতে হয়, ট্যাঙ্ক চালাতে হয়। এর ট্রেনিং দেওয়া হয় কোথায়? মহু ক্যাম্পে। দেখ, ট্যাঙ্ক হচ্ছে সব থেকে হচ্ছে খতরনাক জিনিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেনলি ট্যাঙ্কই কি করছিল? যুদ্ধে ট্যাঙ্কই ব্যবহার হয়েছিল, সবাইকে উঠে দিয়েছিল। ট্যাঙ্ক, এই যে ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কে কেউ নষ্ট করতে পারবে না, বুঝলে? গুলি গুলি চালাতে হলে মশা বুঝতে হলে মেরে উঠবে, গুলি চালিয়ে কিছু করতে পারবে না। ট্যাঙ্কে নষ্ট করার জন্য একটা রয়েছে, হিট রয়েছে, হিট। ট্যাঙ্ককে নষ্ট করে কে? হিট। হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক, হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক, হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক, হিট।
এটা এলেই তবে ট্যাঙ্কে তুমি কি করতে পারবে, নষ্ট করতে পারবে, আদারওয়াইজ ট্যাঙ্কে কিছু করতে পারবে। বুলিতে হতে বলে কত মিষ্টি খাচ্ছি, বুলিকে কিভাবে মিষ্টি খাচ্ছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। এগাবো, চলো। মৌ কার্ড পেয়েছো? এবারে চলে আসো। এরকম জায়গায় দেখো দিওয়াস রয়েছে, দিওয়াস কি রয়েছে? দিওয়াস পেয়েছো? দিওয়াস পাওয়া গেছে। মৌ ক্যান্টে ঠিক উপর দিকে দেখো দিওয়াস রয়েছে। দিওয়াস পেয়েছো তো? হ্যাঁ, এই যে তোমাদের কারেন্সি, টাকা, টাকা রয়েছে, কারেন্সি, নোট, নোট ছাপানো হয় কোথায়? দিওয়াসে। নোট ছাপানো হয় কোথায়? দিওয়াসে। নোট কোথায় ছাপানো হয়? আগে আমাদের নোট ছাপানো তো কোথায় জানিস কি? জার্মানিতে। আগে নোট ছাপানো তো কোথায়? জার্মানিতে। পাকিস্তানেরও নোট ছাপানো তো জার্মানিতে। নোটের যে কাগজটা, ওই কাগজটাকে জার্মানি থেকে আসতো। নোটের কাগজ কোথা থেকে আসতো? জার্মানি থেকে আসতো। বোঝা যাচ্ছে তো? নোটের কাগজ কোথা থেকে আসতো? জার্মানি থেকে আসতো। এর জাস্ট এদিকে রয়েছে হোসেঙ্গাবাদ। এই যে নোট যে ছাপানো হয়, নোট ছাপানো হয় কোথায়? দিওয়াসে। নোট ছাপানোর যে কাগজটা, ওই কাগজটা তৈরি হয় কোন কারখানায়? হোসেঙ্গাবাদে। কাগজ তৈরি হয় কোথায়? হোসেঙ্গাবাদে। ছাপানো হয় কোথায়? ছাপানো হয়, কাগজ তৈরি হয়। আগেকার দিনে কাগজ তৈরি তো কাগজ আসতো জার্মানি থেকে আসতো, পাকিস্তানেরও কাগজ আসতো জার্মানি থেকে। ডুপ্লিসিটি করতে অসুবিধা হবে? ডুপ্লিসিটি করে দিল, টাকাকে কি করলো, নকল টাকা তৈরি করলো, তৈরি করে নেপালের মাধ্যমে কি করে দাও, ভারতে প্রবেশ করে দিল, আরামসে চলছে। আর এগুলোর জন্য লোকের অভাব হয়নি ভারতে, আর এগুলোর জন্য ভারতে লোকের অভাব হয়। বোঝা যাচ্ছে তো? তাহলে টাকা ছাপানো হয় কোথায়? দিওয়াস। কারেন্সি ছাপানো হয় দিওয়াস। ওই যে কারেন্সি যে টাকা, যে নোটের উপরে ছাপানো হয়, যে কাগজের উপর, সেই কাগজ তৈরি হয় কোথায়? হ্যাঁ, হ্যাঁ। যখন আগে কোথায় ছাপানো হতো? জার্মানিতে ছাপানো হতো। আগে জার্মানিতে ছাপানো হতো। বোঝা যাচ্ছে তো? মোদিজি আসছে, এসে দেখছে আচ্ছা জার্মানিতে ছাপানো হচ্ছে, বলছে আগে কারখানা, ভারতের নোট ছাপানোর টাকার কাগজ ছাপানো হয় কোথায় দেখো তো। বলছে কাগজ ছাপানো ভাবনা হয়নি। বলছে ঠিক আছে, হোসেঙ্গাবাদে লাগাও তো কাগজ ছাপানো, কাগজ কারখানা শুরু করো, টাকার কাগজ তৈরি করা হোক। টাকার কাগজ তৈরি করছে হোসেঙ্গাবাদে। একবারের জন্য বলে যে পরিবর্তন করবে টাকা, টাকা পরিবর্তন কথা একবারও বলেনি। কি বলেছে? কাগজ কোথায় ছাপানো হচ্ছে বলো। কাগজ কাগজ ছাপানো হয়নি, বলছে কারখানা লাগাও, কাগজ ছাপানোর কারখানা। কিসের? যে টাকা ছাপানো হবে সেই টাকা ছাপানোর কারখানা লাগাও, টাকা ছাপানোর কাগজের কারখানা লাগাও। লাগিয়ে দিচ্ছে। বোঝা যাচ্ছে তো? লাগিয়ে যখন দিয়েছে, এরপর সব চুপচাপ। কিছুদিন পরে এসছে 8ই नवंबर 2016 साले, मित्रों, भाइयों और बहनों, आज से 500,000 रुपया का नोट बंद है, नया नोट बाजारे आएगा। বলে দিয়েছিল তো? হ্যাঁ। তো কাগজ, নোট কোথায় ছাপানো হতো? কারেন্সি, ওই যে কারেন্সি ছাপানো হতো যে কাগজের উপর, সে কাগজ কোথায় তৈরি হতো? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। টোটাল 4 জায়গায় নোট ছাপানো হয় ভারতের, টোটাল 4 জায়গায় নোট ছাপানো হয়। কত জায়গায় নোট ছাপানো হয়? টোটাল 4 জায়গায় নোট ছাপানো হয়। একটা তো দেখে নিলাম কোথায়, দিওয়াস, একটা কি দিওয়াস, আর একটা হচ্ছে নাসিক। এই দুটো যে ছাপানো হয়, এই দুটো ছাপা হচ্ছে ভারত সরকারের আন্ডারে রয়েছে। এটা কার আন্ডারে রয়েছে? ভারত সরকারের আন্ডারে। এই দুটো ছাপাই কে? ভারত সরকারের আন্ডারে রয়েছে দুটো। আর দুটো রয়েছে, একটা তোমাদের এই শালবনি আছে, আর এই সামনে যে শালবনি, শালবনিতে, এটা কি শালবনিতে। একটা কোথায় ছাপানো হয়? শালবনি, পশ্চিমবঙ্গ শালবনি। একটা হচ্ছে দিওয়াস মধ্যপ্রদেশ, একটা নাসিক মহারাষ্ট্র, একটা শালবনি পশ্চিমবঙ্গ, আর একটা মহীশূর কর্ণাটক, যাকে এখন মাইসোর বলা হয়। মহীশূর কর্ণাটক, এই দুটো আছে আরবিআই এর আন্ডারে। এই দুটো কার আন্ডারে? আরবিআই এর আন্ডারে। এটা কার আন্ডারে আছে?
ভারত সরকার আন্ডারে, এটা আরবিআই আন্ডারে। তোমাদের দু প্রকারের নোট, একটা তো কাগজের নোট। আগেকার দিনে, এখন দেখবে কাগজের নোট তো প্রচুর পাতলা হয়ে গেছে। 10 টাকা 20 টাকা তো একবার ব্যবহার করবে, দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না, তাই তো? প্রচুর পাতলা হয়েছে। এবার এই কাগজের নোট তোমরা বহুত শুনেছো যে প্লাস্টিক নোট আসছে, হ্যাঁ, ওসব ফেসবুকেই আছে, সোশ্যাল মিডিয়াতে কি আছে, ওসব কাগজের নোট চলে আসে। কাগজের নোট আসার একটা প্রাথমিক আলোচনা চলছিল সরকারের মধ্যে। কি চলছিল? প্রাথমিক একটা আলোচনা চলছিল যে 10 টাকা 50 টাকা পর্যন্ত একটা কাগজের নোট আনার চেষ্টা করেছিল বাজারে, কিন্তু কতটা সফলতা হবে তা সেটা দেখা যায়নি। এর জন্য কিছু প্লাস্টিক নোটের জন্য কি বেশি কি হবে, বেশি টেকসই হবে, তাই তো? বেশি কি হয়ে যাবে, টেকসই হবে। এতে প্রবলেম দেখা গেল এটিএম এর ক্ষেত্রে প্রচুর প্রবলেম দেখা যাবে। এই জন্য এখন আপাতত ওর সম্বন্ধে কোনো আলোচনাই নেই। তোমরা যেখানেই যাই দেখো যে নোট তৈরি হয়ে গেছে, হয়ে যাবে বা বাজারে চলে এসছে, এরকম কিছু নয়। তোমরা শুনেছিলে 30শে জুনের পর নোট তৈরি যে বাজারে চলে আসবে, তাই তো? কিছুই হয়নি এখন। বোঝা যাচ্ছে না? যায়নি? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? আরেকটা হয় খুচরা পয়সা, যাকে তোমরা বলে কয়েন, মুদ্রা, তাই তো? মুদ্রাও 4 জায়গায় ছাপানো হয়। মুদ্রাও কোথায় ছাপানো হয়? 4 জায়গায়। কোথায় কোথায়? কলকাতা, হায়দ্রাবাদ, আর কোথায়? হ্যাঁ, কোথায়? কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা আর মুম্বাই। পয়েন্ট কোথায় ছাপানো হয়? কলকাতা, হ্যাঁ, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা, 4টে জায়গায়। বোঝা যাচ্ছে তো? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? ডাউট নেই তো? হ্যাঁ, চলো। দিবস বোঝা আছে? দিবস বোঝা আছে তো? আর এটা হোসেঙ্গাবাদ, এইদিকে নিচের দিকে চলে আসে, এরকম নিচে কোনাকুনি দেখো, হচ্ছে নেপানগর। নেপানগর আছে? নেপানগর পেয়েছো? হ্যাঁ, নেপানগর পাওয়া গেছে তো? তাহলে এখানে রয়েছে কি দিওয়াস, হোসেঙ্গাবাদ, নেপানগর। দিওয়াস, হোসেঙ্গাবাদ, নেপানগর। এই যে কাগজ পড়ো না সকালবেলা উঠে, তো কাগজ তো পড়োনি, কাগজ দেখবে ট্রেনে গেলে বেশি মানুষ কাগজ কিনে। 2-4 জন পড়ে, একদমই যে পড়েনি তা না, 2-4 জন পড়ে। বেশি লোক হচ্ছে নিচে যদি বুঝতে হয় তার জন্য কিনে, কাগজ পেতে উঠে যাবো, তাই তো? আর পেপার পড়া, ওই যে কাগজ তৈরি হয় সংবাদপত্রের কাগজ, ওই কাগজ তৈরি হয় নেপানগরে। সংবাদপত্রের কাগজপত্র কোথায় তৈরি হয়? সংবাদপত্রের কাগজপত্র। টাকা ছাপানো হয় কোথায়? কারেন্সি বলতে নোট, নোট ছাপানোর কাগজ, সংবাদপত্রের কাগজ। এখানেই কেন সব তৈরি করছে? মধ্যপ্রদেশে কেন সব কাগজ নোট তৈরি হচ্ছে, নোটের যে কাগজ সেটাও তৈরি হচ্ছে, সংবাদপত্রের কাগজে তৈরি হচ্ছে, কেন এখানেই সব? ভারতের সব থেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশে। কোথায় রয়েছে? মধ্যপ্রদেশের সব থেকে বেশি বনভূমি রয়েছে, এই জন্য ওখানে সব কাগজ। আর কাগজ তৈরি করতে গেলে সেলুলোজ প্রয়োজন, আর সেলুলোজ পাওয়া যায় কোথা থেকে? গাছের ছাল থেকে। এই জন্য ভারতের যত কাগজ কারখানা যা কিছু আছে সব বেশিরভাগ কোথায় তৈরি করেছে? নেপাল, হ্যাঁ, মধ্যপ্রদেশে। কেন তৈরি করেছে বোঝা আছে? হ্যাঁ, কাগজ তৈরি করতে সেলুলোজ, সেলুলোজ দরকার। আর সেলুলোজ সবচেয়ে কোথায় বেশি পাওয়া যায়? গাছে। তো যেখানেই বেশি গাছ থাকবে সেখানে কি তৈরি করবে? বোঝা আছে তো? এইবার দেখো মহারাষ্ট্র আর এর মাঝখানে দেখো বুরহানপুর রয়েছে, মধ্যপ্রদেশের মাঝখানে, মেনলি মধ্যপ্রদেশে বুরহানপুর দেখো। হ্যাঁ, হ্যাঁ, বুরহানপুর আছে। হ্যাঁ, বুরহানপুর পেয়েছে তো? ওখানে একটা পাস বা গিরিপথ রয়েছে। পাস বা গিরিপথ কাকে বলি? দুটো পাহাড়ের মাঝখানে শুধুমাত্র যাতায়াতের রাস্তাকে বলা হয় পাস। আর দুটো পাহাড়ের মাঝখানে মানুষ বসবাস করে, যদি গ্রাম বসবাস করে যায় উপত্যকা। বোঝা গেছে তো? তাহলে এটা বুরহানপুর পাস মানে কি? শুধু যাতায়াত করা যেত, শুধু কি যাতায়াত করা যাবে। এই বুরহানপুর পাস, এটা কি? এই বুরহানপুর পাস
এটা হচ্ছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে আলাদা করে। কাকে আলাদা করে? উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে আলাদা করে কে? বুরহানপুর পাস। উত্তর ভারত দক্ষিণ ভারতকে আলাদা করে। ক্লিয়ার হয়েছে? উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে ক্লিয়ার করে বোঝা আছে তো? আজকে